হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বাংলা শিক্ষা পোর্টালের যে অনলাইন ক্লাসরুম, সেখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 আগেই দেওয়া হয়েছে। বর্তমানে প্রকাশিত হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3। তোমরা জানো, আজ আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 এবং 3 এর সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্কের 1 নম্বর প্রশ্ন, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। এক্ষেত্রে দেওয়া আছে a, b, c বাস্তব এবং a ≠ 0। তোমরা জানো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কি হয়, b² - 4ac = 0 হয়। বীজদ্বয় বাস্তব এবং অসমান হয় কখন? যখন b² - 4ac > 0 হয়। আর বীজদ্বয় অবাস্তব হয় কখন? যখন b² - 4ac <0 হয়। 2 নম্বর প্রশ্নে আসি। দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ছবিটা আঁকো। একটি জ্যা ধরলাম এ বি, এটা দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। যোগ করো, ও বি যোগ করো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে ব্যাসার্ধ ও বি দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে এটা লম্ব দূরত্ব, ওডি বার করতে হবে। তাহলে লম্ব দূরত্ব ওডি সমান কত বার করতে হবে। দেখো, আমরা জানি কেন্দ্রগামী লম্ব যে কোনো জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিডি কত হবে? হাফ অফ এবি। এবি দেওয়া আছে 12, তাহলে হাফ ইন্টু 12 সমান 6 সেন্টিমিটার। ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ ও বি ডি তে লম্ব সমান √অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। বসিয়ে দাও। ওবি কত? 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 100 মাইনাস 36, 64 মানে 8 সেন্টিমিটার। অতএব ওডি সমান আমরা পেয়ে গেলাম কত বলো? 8 সেন্টিমিটার। 3 নম্বর অঙ্কে এসো। দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। ধরে নাও প্রথম ঘনকের বাহু a1 একক, তাহলে আয়তন কত হবে? বাহু কিউব মানে a1 কিউব ঘন একক। একইভাবে দ্বিতীয় ঘনকের বাহু a2 একক, অতএব আয়তন হবে a2 কিউব ঘন একক। জিজ্ঞেস করেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে প্রথম ঘনকের ক্ষেত্রে 6 ইন্টু a1 স্কোয়ার বর্গ একক, দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু a2 স্কোয়ার বাহু a2 এত বর্গ একক। তাহলে প্রদত্ত যে আয়তনের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আয়তনের অনুপাত মানে a1 কিউব প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন সমান দেওয়া আছে 1/8। কি লিখতে পারি? দেখো, a1 বাই a2 তার হোল কিউব সমান লিখতে পারি 1/2 তার হোল কিউব। 1 এর কিউব 1, 2 এর কিউব 8। তাহলে a1 বাই a2 কত হচ্ছে বলো? 1/2। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6a1 স্কোয়ার বাই দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a2 স্কোয়ার। তাহলে 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার বার করতে হবে। সমান লিখতে পারি a1 বাই a2 তার হোল স্কোয়ার সমান 1/2 তার হোল স্কোয়ার সমান 1/4। তাহলে এই অনুপাতটা হবে 1:4। বোঝা গেল? 4 নম্বর প্রশ্নে এসো। দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। কি কি দেওয়া আছে দেখো। আসল কত? 400 টাকা। 2 বছরের সময় কত? 2 বছর। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, জানি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয় 441 টাকা।
বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার জিজ্ঞেস করেছে। আমরা কি জানি বলো? চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি, এ সমান পি ইন্টু 1+r/100 বসাও। এ মানে 441 সমান 400 ইন্টু 1+r/100, এন মানে আমরা জানি 2 বছর বসালাম। ক্যালকুলেশনটা করবো কিভাবে দেখো, বাই 400 এপাশে আনো। তাহলে এপাশটা যেহেতু হোল স্কোয়ার আছে, ওপাশটাকেও হোল স্কোয়ারে প্রকাশ করতে হবে। কীভাবে লিখতে পারি? 21/20 তার হোল স্কোয়ার সমান 1+r/100 তার হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেট এখানে হবে, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারছি 21/20 সমান 1+r/100। তাহলে 21/20 -1, এবার আনলে প্লাসটা মাইনাস হবে 1টা, r/100। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো যে 21 - 20/20 লসাগু করলাম সমান r/100। তাহলে অর 1/20 ইকুয়াল টু r/100। তাহলে অতএব আর সমান কত হচ্ছে, 100 এপাশে আসলে উপরে যাবে, 100/20 মানে 5। তাহলে অতএব পাওয়া গেল চক্রবৃদ্ধি সুদের হার হলো 5%। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে এসো দেখো, x, 12, y এবং 27 এরা ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। কিভাবে করব? ক্রমিক সমানুপাতি মানে কি? x, 12, y ক্রমিক সমানুপাতি, তার মানে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় লিখতে পারি। আবার একইভাবে 12y, 27 এরাও তো ক্রমিক সমানুপাতি, অতএব 12/y সমান y/27। দেখো এখানে একটা প্যারামিটার আননোন, বার করো y² সমান 12 × 27। তাহলে y কত হচ্ছে? √12 × 27। 12কে ভাঙো, 3 × 4 = 12, 4 মানে 2 স্কোয়ার, 3 × 9 = 27, 9 মানে 3 স্কোয়ার। তাহলে রুট থেকে বার করতে গেলে একটা করে নিতে হয়। দেখো দুটো 3-এর মধ্যে আমরা কি নেব? একটা। দুটো 2-এর মধ্যে একটা, দুটো 3-এর মধ্যে একটা। তাহলে y সমান কত পেলাম বলো? y সমান হয়ে গেল 3 × 9 = 18, তাই তো? আচ্ছা, y এর ভ্যালু আমরা বসাবো এপাশে। দেখো এবার এপাশটা করি, x সমান কত হবে? 12টা এপাশে গুণ হবে, 12 × 12 বাই y এর ভ্যালু বসাও 18। 6 × 3 = 18, 6 × 2 = 12, 3 × 4 = 12, 4 × 2 = 8। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব নির্ণেয় মান x সমান 8, y সমান 18। 6 অঙ্কে আসি। দেখো 6 অঙ্ক বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। অঙ্ক ভালো করে পড়ে কিন্তু করতে হবে। করো, এবি একটা ব্যাস, তাহলে এবিকে ব্যাস নাও, ব্যাস মানে সেটা কেন্দ্রগামী। সেই বৃত্তে অবস্থিত একটা বিন্দু, মানে পরিধির উপর অবস্থিত একটা বিন্দু। আমরা জানি এই কোণটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার বলেছে কোণ ওবিসি, তাহলে সি আর ও কে যোগ করো, তাহলে ওবিসি এটা 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো এক্ষেত্রে ওবিও ব্যাসার্ধ, ওসিও ব্যাসার্ধ। আমি লিখছি ওবি সমান ওসি। কেন? দুটিই হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ ওবিসি, এর আমরা ওবি সমান ওসি অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণও তো সমান হয়, সমান বাহুর বিপরীত কোণ। তাহলে এই বাহুর বিপরীত কোণ ওসিবি সমান হবে ওবিসি। তাহলে লিখতে পারি ওবিসি সমান কোণ ওসিবি। আবার দেখো ওবিসি 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা 60 ডিগ্রি লিখতে পারি প্রদত্ত। আচ্ছা, তাহলে এটা 60 হলে পেয়ে গেলাম ওসিবি 60। আবার পুরো কোণটা কোণ এসিবি, এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এর মান কত বলো? 90 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলেছে কোণ ওসিএ। কীভাবে পাবো? ছবি থেকে দেখো, ওসিএ এইটুকু কোণটা সমান লিখতে পারি, পুরো কোণটা থেকে এটা বাদ দেবো, তাই তো? এটা 60, তাহলে পুরোটা 90 থেকে 60 বাদ দেবো। তাহলে কোণ এসিবি পুরো কোণ, তার থেকে কোণ ওসিবি বাদ দাও, তাহলে 90 - 60, তাহলে কত হলো? 30 ডিগ্রি। অতএব কোণ ওসিএ সমান 30 ডিগ্রি, এটাই বার করতে বলেছে। 7 প্রশ্নে এসে দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলা আছে 50% যদি বৃদ্ধি পায়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? আবার পড়ি দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল। ধরে নাও, ধরি পূর্বে ঘনকের বাহু A1 একক,
অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় ঘনকের? 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, মানে আগে ঘনকের বাহু 100 হলে এখন 50 বৃদ্ধি পেয়ে হলো 150। আগে 1 হলে 150/100, আগে a1 হলে 150/100 ইন্টু a1। 5 3 15, 5 2 10, তাহলে এখন বাহু হলো 3a1/2। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু 3/2a1 বাহু স্কোয়ার এত বর্গ একক। এটা বর্তমানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধির হার আমরা কি করে বার করতে পারি? এটা নিয়ম হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। এইভাবে কিন্তু ক্ষেত্রফল যে কোনো কিছু বৃদ্ধির হার বার করতে হয়। ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? অন্তিম ক্ষেত্রফল বসালাম মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল, এটা কত? 6 ইন্টু a1 স্কোয়ার, তাই তো, বাই প্রাথমিক ক্ষেত্রফল 6a1 স্কোয়ার পুরোটা ইন্টু 100%। কীভাবে করবো দেখো, এখানে 6a1 স্কোয়ার কমন নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে? a1 স্কোয়ার ইন্টু 6 কমন গেলে 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1, নিচে আছে 6a1 স্কোয়ার ইন্টু 100%, কেটে গেল। তাহলে 9 মাইনাস 4/4 লসাগু করলাম ইন্টু 100%, তাহলে কত হচ্ছে বলো? 5/4 ইন্টু 100%, 4 25 100 সমান 125%। তাহলে উত্তর লিখব, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা 125 ভাগ বা 125% বৃদ্ধি পাবে। বোঝা গেল? পরের প্রশ্নে আসো, দেখো 8 নম্বর প্রশ্ন, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর সমাধান করো। কিভাবে করব? 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1। দেখো হরে 2x প্লাস 1 আছে, মানে এখানে শর্ত হবে 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, সেটাই শর্ত দেওয়া আছে যে 2x নট ইকুয়াল টু -1 অর্থাৎ x নট ইকুয়াল টু -1/2। করে ফেলো, লসাগু করব 2x প্লাস 1 উপরে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। ভাঙ্গো a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 3 আছে, এটাকে পাশে নিয়ে যাও, তাহলে ভাগটা গুণ হয়ে যাবে। ক্যালকুলেট করো, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান 8x প্লাস 4। দেখো দুপাশে 4 কেটে যাচ্ছে, এক পাশে আনলেও কেটে যেত মাইনাস হয়ে, তাহলে কি পেলাম? -8x, তাই তো, এটা কিন্তু 4x মাইনাস 8x ইকুয়াল টু 0, 2 দুগুণে 4x হবে, তাই তো। তাহলে এখানে 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, 4x কমন নাও, x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। কি লিখতে পারি এখানে? হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান আমরা কি পেলাম? x সমান 0 অথবা 1। এবার আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর প্রথম অঙ্ক, বার্ষিক 8% সরল সুদের হারে। তাহলে সরল সুদের হার দেওয়া আছে কত? 8%। কোনো মূলধন ধরে নিলাম p' টাকা, n বছরের সময় হচ্ছে n বছর, মোট সুদ ক্যাপিটাল I সমান দেওয়া আছে PNR/25 টাকা। মূলধন কত হবে বার করতে হবে। তোমরা জানো সরল সুদের সূত্র কি? I সমান PRT/100। এখানে আমরা মূলধন ধরেছি P', বসিয়ে দাও। I সমান কত? PNR/25 পেয়েছি সমান P' ইন্টু আরটা আরে থাকলো সুদের হার, T মানে n বসালাম বাই 100। তাহলে এক্ষেত্রে দেখো NR কেটে গেল, তাহলে P' আমরা কত পাবো? P/25 আছে, 100টা ভাগ ছিল, এপাশে গুণ হলো, তাহলে কত পেলাম? 4p, তাই তো। তাহলে অর আমরা লিখতে পারি P' সমান 4p টাকা। তাহলে বি অপশন হচ্ছে কারেক্ট, তাই তো। আচ্ছা, এরপর আমরা আসি, দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর 2 এর অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। ধরে নাও এর উচ্চতা h1, এর h2, এর r1, এর r2। তাহলে ছবিতে যেহেতু দেখালাম লেখার দরকার নেই, লেখো ডাইরেক্ট যে প্রদত্ত দেওয়া আছে উচ্চতার অনুপাত মানে h1/h2 সমান হচ্ছে 1/2, এবং ভূমির পরিধির অনুপাত, এর ভূমি মানে বৃত্ত, এর পরিধি হচ্ছে 2πr1/2
2/r2, কারণ এর পরিধি হচ্ছে r2, এটা হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমরা h1/h2 পেয়ে গেলাম, আবার r1/r2 পেয়ে গেলাম। বার করতে হবে এদের আয়তনের অনুপাত। দেখো প্রথম চোঙের আয়তন কত হচ্ছে বলো? আমরা জানি চোঙের আয়তন পাই r স্কয়ার h, যেহেতু r1 h1 তাই পাই r1 স্কয়ার h1 বাই দ্বিতীয় চোঙের ক্ষেত্রে পাই r2 স্কয়ার h2। কত হবে বলো অনুপাত? r1/r2 তার হোল স্কয়ার ইন্টু h1/h2। বসিয়ে দাও। r1/r2 হচ্ছে 3/4 তার হোল স্কয়ার ইন্টু h1/h2 পেয়েছি হাফ। তাহলে কত হলো? 9/8 ইন্টু 1/2, তাহলে হচ্ছে 9/16। কিন্তু এখানে হয় 4 4, না এটা 8 হবে না, 16 হবে, তাই তো? 9/16 ইন্টু হাফ মানে 9/32। তাহলে এই যে আয়তনের অনুপাত, এটা আমরা কত পেলাম বলো? 9:32, তাই তো? 2 নম্বর অঙ্কে এসো। একটি বৃত্তের দুটি জ্যা এ বি এসি পরস্পর লম্ব। তাহলে ধরো লম্ব দুটো জ্যা টানলাম, এটা ধরলাম এ বি, এটা এ সি। লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি। দেখো পরিধির উপর অবস্থিত বিন্দু এ, এটা অর্ধবৃত্তস্থ কোণ হলে 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এই যে বিসি এটা কি ব্যাস, এই ব্যাপারটা আগে বুঝতে হবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাচ্ছি? এখানে এবিসিতে বিসি যেহেতু অতিভুজ 90 ডিগ্রির বিপরীত বাহু, সমান লিখতে পারি √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেওয়া আছে এসি কত? 3 সেন্টিমিটার, এবি হচ্ছে 4, বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 9 + 16 মানে হচ্ছে √25, মানে 5 সেন্টিমিটার পেলাম বিসি। বার করতে বলেছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাসের অর্ধেক, তাহলে 5/2 সমান 2.5 সেন্টিমিটার। বোঝা গেল আশা করি। এরপর এসো 3 অঙ্ক। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো অঙ্কটা সূত্রে বসালে একটু বড় হবে, তাই পাটিগাণিতিক নিয়মে আমরা করব। তাহলে দেওয়া আছে 2 বছরের সরল সুদ কত? 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে বলো তো? 1 বছরের সরল সুদ হবে 8,400/2, মানে 4,200 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ আমরা কত পাচ্ছি দেখো। চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ আমি কত বেশি পাচ্ছি? চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি 8,652, সরল সুদ 8,400, তাহলে 252 টাকা বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরের শেষে যে সুদটা পাওয়া যায় সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে তার ওপর টোটাল সুদ ক্যালকুলেট হয়। তাহলে এই যে 4,200 টাকা প্রথম বছরের সুদ, এর 1 বছরের সুদ এটা পাওয়া গেছে 252 টাকা বলেই কিন্তু দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়েছে। অতএব 1 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 252/4200। 1 মানে কম, কম মানে ভাগ। অতএব 100 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে বলো? 252/4200 ইন্টু 100 টাকা। মানে এটা কত হলো? ক্যালকুলেট করো। 0 0 কাটলো, 7 6 42, 7 3 21, 4 42, 7 4 42, 6। তাহলে এটা 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ মানে কি? সুদের হার। তাহলে আমরা লিখতে পারি অতএব সুদের হার r সমান 6%। বসিয়ে দাও। 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা, তাহলে সময় হচ্ছে 2 বছর। সরল সুদ কত? 8,400 টাকা। আসল বার করতে হবে। আমরা জানি I সমান PRT/100, সরল সুদের শর্ত তোমরা জানো, তাই তো? তাহলে এখানে বসাও। I সমান হচ্ছে কত? 8,400 সমান P ইন্টু 6 ইন্টু 2 সময় বাই 100। তাহলে P কত হবে? সাইড চেঞ্জ করো। 8,400 ইন্টু 100 বাই 6 ইন্টু 2, তাই তো? তাহলে এখান থেকে P বেরোবে দেখো 6 একে 6, 2 24, 6 4 24, 2 7। তাহলে 7-এর পর 1 2 3 4 মানে 70,000 টাকা। তাহলে পেয়ে গেলাম অতএব আসল সমান 70,000 টাকা, সুদের হার সমান 6%। 4 অঙ্কে এসো। দেখো x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r।
ধরলাম যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটা আলফা হলে অন্যটা আলফা আর, কারণ অনুপাতটা হচ্ছে 1:r। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল কত হয়, মাইনাস বি বাই এ, এক্সের সহগ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং বীজদ্বয়ের গুণফল কত হয়, সি বাই এ। তাহলে ক্যালকুলেট করো, আলফা কমন নাও, মাইনাস বি বাই এ হোল স্কোয়ার করলে আমরা কি পাবো, মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, মানেই হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে আলফা স্কোয়ার আর সমান হচ্ছে সি বাই এ, তাই তো? তাহলে এটা ধরলাম 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। 1 ভাজিত 2 করো, কি পাচ্ছ দেখো, 1 ভাজিত 2 করে পাই, কি পাচ্ছি, এখানে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর সমান, ডান দিকটাও দেখো, এখানে ডান দিক বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ। তাহলে কি পেলাম এখান থেকে, না আলফা স্কোয়ার কেটে গেল, 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর সমান পেলাম দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ইন্টু করলে উল্টে যাবে তো, এ বাই সি সমান বি স্কোয়ার বাই এ সি। এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি লিখলাম প্রমাণিত। 1 প্লাস আর তার হোল স্কোয়ার মানেই আর প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? পরের অঙ্কে এসে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলছে, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা ধরে নাও, এটা হচ্ছে কি এ বি। বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এডি সমান বিডি। তাহলে কি কি দেওয়া আছে দেখো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা, ডি এবি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি সমান বিডি। তাহলে কি প্রমাণ করতে হবে, ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ওডি লম্ব এবি, এটা প্রামাণ্য। তোমরা জানো উপপাদ্যের 4টে অংশ প্রদত্ত কি দেওয়া আছে, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, অঙ্কন মানে কি আঁকলাম, আর প্রমাণ। অঙ্কনে কি করব দেখো, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। প্রমাণটা আমরা কিভাবে করব দেখো, দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলে প্রমাণ করতে পারবো অনুরূপ কোণ দুটো সমান। আবার এটা এবির উপর ওডি দণ্ডায়মান, তাহলে টোটাল 180 ডিগ্রি, দুটো কোণ তাহলে হবে প্রত্যেকটা 90 ডিগ্রি মানে লম্ব। তাহলে প্রমাণ করি, ত্রিভুজ ও এডি দেখতে পেলে এবং ত্রিভুজ ও বিডি, এদের মধ্যে কি কি পাচ্ছি সেটাকে খেয়াল করো। কি পাচ্ছি দেখো, ওডি সাধারণ বাহু, তাই তো? আচ্ছা, ও এ সমান ওবি, ছবিতে দেখো ও এ সমান ওবি কেন, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে দুটো কিন্তু সমান হবে। আর প্রদত্ততে দেওয়া আছে দেখো এডি সমান বিডি, তাহলে অতএব ত্রিভুজ ও এডি সর্বসম ত্রিভুজ ও বিডি, তাই তো? কোন শর্তানুসারে, বাহু 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 বা এস 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 সাইড সাইড সাইড, একটা ত্রিভুজের 3টে বাহু অন্য ত্রিভুজের 3টে বাহুর সঙ্গে সমান হলে তারা সর্বসম হয়। অতএব অনুরূপ অংশগুলো সমান হয়, তাহলে ও ডি এ কোণ সমান ও ডি বি, এই কোণটার এই কোণটা অনুরূপ কোণ, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তাই এরা কিন্তু সমান, তাই তো? আবার দেখো এবি বাহুর উপর ওডি দণ্ডায়মান হয়ে দুটো সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে এবি বাহুর উপর ওডি দণ্ডায়মান মানে দুটো কোণের সমষ্টি 180, আবার দুটো কোণ সমান, তাহলে লিখতে পারি অতএব কোণ ও ডি এ সমান কোণ ওডিবি। আগেই প্রমাণ করলাম প্রত্যেকটা সমান হবে 180/2 সমান 90 ডিগ্রি। অতএব আমি বলতে পারি ওডি লম্ব এবি প্রমাণিত। বোঝা গেল? আচ্ছা, এরপর এসো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর 6 নম্বর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ধরো একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, তার ব্যাসার্ধটা আর এবং উচ্চতা হচ্ছে কত এইচ ধরে নাও। আচ্ছা, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ মানে এইচ সমান কত 2r। তাহলে অতএব এক্ষেত্রে আয়তন কত হবে চোঙের, আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ এর ভ্যালু বসাও 2r, এইচ সমান 2r বলা আছে, তাহলে 2 পাই আর কিউব, তাই তো? যদি উচ্চতা 6 গুণ হতো, তাই বলেছে তো, তাহলে যদি উচ্চতা h1 সমান 6r হতো তখন আয়তন কত হতো,
আয়তন হতো পাই আর স্কোয়ার ইন্টু H1, বসিয়ে দাও, পাই আর স্কোয়ার ইন্টু 6r, তাহলে হচ্ছে 6πr³। নিশ্চয়ই এগুলো ঘন ডেসিমিটার হবে, কারণ আমাদের দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ উচ্চতা 6 গুণ হলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে এক্ষেত্রে যখন উচ্চতা 6 গুণ তখন আয়তনটা বেশি। কত বেশি? আগের তুলনায় 539 ঘন ডেসিমিটার বেশি। তাহলে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আয়তন মাইনাস প্রথম ক্ষেত্রে আয়তন সমান 539 ঘন ডেসিমিটার। ক্যালকুলেট করো, 4πr³ সমান 539। তাহলে r³ কত হচ্ছে? 539/4π। তাহলে 539/4 ইন্টু পাই মানে 22, উপরে 7, কাটাকাটি করো, 11 2 22, 11 4 44, 9 99। তাহলে এটা পেলাম দেখো 7/3/2³। তাহলে আমরা লিখতে পারি r³ সমান 7/2 তার হোল কিউব। তাহলে আর কত? 7/2 মানে 3.5 ডেসিমিটার। কিন্তু বার করতে বলেছে চোঙটির উচ্চতা। উচ্চতা h সমান ধরেছিলাম 2r, তাহলে 2 ইন্টু 7/2 কত হচ্ছে? 7 ডেসিমিটার। বোঝা গেল? এরপর আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর 1 নম্বর প্রশ্ন। না, এবার আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এর 1 নম্বর প্রশ্ন। দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? দেখো, একটা চতুর্ভুজের যদি 4টে শীর্ষবিন্দুই যদি বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় তাদের বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। যেমন এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো? নাম দিলাম এ বি সি ডি, কেন্দ্র কত? ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। কি প্রমাণ করতে হবে? এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। কোণগুলো বিপরীত কোণ, দেখো এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, নাম বলো। এটা হচ্ছে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। আর এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। অঙ্কন কি করব? ও এ এবং ও সি যুক্ত করা হলো। ও এ ও ও সি যুক্ত করা হলো। প্রমাণ দেখো, আমরা বলতে পারি এই যে চাপটা এ বি সি, এই চাপের উপর অবস্থিত কেন্দ্রে অবস্থিত কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এবিসি চাপের উপর অবস্থিত, ছবিটা ভালো করে দেখবে, এই পাশ থেকে যখন চাপটা নেব তখন এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? 180 থেকে বেশি বলে এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ এ ও সি। এবং বৃত্তস্থ কোণ কোনটা? এটা বৃত্তস্থ কোণ, তাহলে কোণ এ ডি সি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণটা কত হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আগেই পেয়েছি। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি কেন্দ্রস্থ কোণ সমান আমি লিখতে পারি 2 কোণ এডিসি, বা কোণ এডিসি সমান লিখতে পারি প্রবৃদ্ধ কোণ এওসি বাই 2। একইভাবে নিচের চাপটা নাও, এডিসি চাপ, এর উপর অবস্থিত, দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এটা, তাই তো? এর নাম বলো কোণ এ ও সি। এবং এখানে বৃত্তস্থ কোণ কোনটা বলো? এটা, মানে কোণ এ বি সি। তাহলে এখানেও লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর এখানে বৃত্তস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই যে দেখো, এখানে আমি 1 নম্বর যদি ধরি, এটাকে 2 নম্বর যদি ধরি, দুটোকে যোগ করো, তাহলে 1 প্লাস 2 করলে আমরা কি পাবো বলো? কোণ এডিসি প্লাস কোণ এ বি সি সমান, ডান দিকটাও যোগ করো, প্রবৃদ্ধ কোণ এওসি বাই 2 প্লাস কোণ এওসি বাই 2, তাই তো? হাফ যদি কমন নাও, হাফ কমন নিলে কি পাবো দেখো? প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি। তাহলে একটা বিন্দুর চারপাশে দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি কত? 360। তো তাহলে এখানে বসাও, হাফ ইন্টু 360 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই তো? তাহলে এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছিল ডিগ্রি। দেখো, অনুরূপে ওবি আর ওডি যুক্ত করে আমরা প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি বলো? কোণ বিএডি
প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা প্রমাণটা করে ফেলতে পারি, তাই তো? এরপর আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এর 2 নম্বর প্রশ্ন। কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। দেখো, দুটো বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটো সরল রেখা, তাহলে ডি বিন্দুগামী একটা সরল রেখা, সি বিন্দুগামী একটা সরল রেখা, যথাক্রমে একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এখানে বলা আছে কোণ ডি এ বি সমান কত? 75 ডিগ্রি। তোমাকে নির্ণয় করতে হবে ডিইএফ এর মান কত। কিভাবে করব দেখো, এখানে তোমরা সিডিকে যুক্ত করো। তাহলে এই যে বড় বৃত্ততে এ বি সি ডি, এটা কি চতুর্ভুজ বলো? বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কোণ বি এ ডি প্লাস এর বিপরীত কোণ এটা, মানে বি সি ডি, এদের যোগফল হবে কত? 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিসিডি কত পাবো? 180 মাইনাস কোণ বিএডি, কোণ বিএডির মান দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে দেখো? 105 ডিগ্রি। আবার বিএফ রেখার উপর সিডি দণ্ডায়মান, বিএফ রেখার উপর সিডি দণ্ডায়মান, অতএব দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি কোণ বিসিডি প্লাস এফসিডি। তাহলে বিসিডি এই কোণটা প্লাস এফসিডি, এই দুটোর সমষ্টি কত? 180 ডিগ্রি। এখান থেকে পাবো অতএব কোণ এফসিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিডি। বিসিডি বার করেছি কত? 105। তাহলে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। একইভাবে এই বৃত্তের ক্ষেত্রে সিডিইএফ বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সিডিইএফ বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এক্ষেত্রেও বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এফসিডি প্লাস কোণ ডিইএফ এদের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে বেরিয়ে যাবে ডিইএফ, এটা কত? ডিইএফ হলো 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, কারণ এফসিডি আমরা বার করেছি কত? 75 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে কত? 105 ডিগ্রি। তাহলে বার হলো কোণ ডিইএফ সমান কত? 105 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, এরপরে এসো পরের প্রশ্ন। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ধরি গোলকের প্রাথমিক ব্যাসার্ধ কত? আর একক। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 4πr² বর্গ একক। এবারে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে বর্তমানে গোলকের ব্যাসার্ধ কত? আগে 100 হলে এখন 150, আগে 1 হলে 150/100 ইন্টু আর, তাহলে এখন ব্যাসার্ধ 3r/2 একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল 4π ইন্টু আর এর জায়গায় লিখব 3r/2 তার হোল স্কয়ার বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার আমরা কি লিখতে পারি দেখো? ক্ষেত্রফল বৃদ্ধির হার আমরা করলাম এরকম একটা অঙ্ক আগে, এটা সমান হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। বসিয়ে দাও। ক্ষেত্রফল বৃদ্ধি মানে অন্তিম ক্ষেত্রফল 4π3r/2 তার হোল স্কয়ার মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল 4πr² বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। তাহলে এখানে 4πr² যদি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 3/2 তার হোল স্কয়ার মাইনাস 1, তাই তো? নিচে 4πr² ইন্টু হচ্ছে কত? 100%। কাটাকাটি করলে এটা কেটে যাবে, লসাগু করো 4, 9 মাইনাস 4 ইন্টু 100% সমান দেখো 5/4 ইন্টু 100%, তাহলে হচ্ছে 125 125%। অতএব বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। উত্তর লিখবে, তাই তো? এরপর আসি শেষ প্রশ্ন, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এর 4 নম্বর প্রশ্ন। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 42 ডেসিমিটার। তাহলে ব্যাস হচ্ছে 42
ডেসিমিটার, 42 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 42/2 মানে 21 ডেসিমিটার। গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল গোলকের অর্ধেক মানে 2πr²। বসিয়ে দাও, 2 × 22/7 × r², তাহলে 21 × 21। কাটাকাটি করলে কত আসছে দেখো, 44 × 63। এটা গুণ করলে কত আসছে, 2772। এটা আসবে কত? বর্গ ডেসিমিটার, তাই না? বর্গ ডেসিমিটার, কারণ ব্যাস ডেসিমিটারে দেওয়া ছিল, কিন্তু আমাকে দেওয়া আছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে। তাহলে এটাকে বর্গমিটার করতে গেলে কি করব বলো? ডেসিমিটার থেকে মিটারে আনতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। বর্গ মানে 10 × 10 বা 100 দিয়ে ভাগ করলে এটা হবে বর্গমিটার। এবার করো, 1 বর্গমিটার রং করতে খরচ পড়ে, 1 বর্গমিটার রং করতে খরচ পড়ে কত? দেওয়া আছে 35 টাকা। অতএব 27.72 বর্গমিটার রং করতে খরচ পড়ে কত? 35 × 27.72 টাকা। এটা কত হচ্ছে গুণ করে? 970.20 টাকা। উত্তর লিখবে। অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে গম্বুজের উপরিতল রং করতে খরচ পড়ে 970.20 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা জিনিসগুলো রেডি করো। এরপর আমরা অন্য অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ।